দক্ষিণ ভারতের ইতিহাসে এমন এক নাম আছে যে নাম শুনলে আজও কেঁপে ওঠে উপনিবেশিক ইতিহাস, টিপু সুলতান। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক। তিনি ছিলেন এমন এক শাসক যিনি ইউরোপীয় শক্তির সামনে মাথা নত করেননি। যখন ভারতবর্ষের একের পর এক রাজ্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করছে, ঠিক তখনই একজন মানুষ গর্জে উঠেছিলেন, আমি একদিনের জন্য বাঘের মতো বাঁচতে চাই, 100 বছরের জন্য শেয়ালের মতো নয়। এই মানুষই মহীশূরের বাঘ, টিপু সুলতান। 1750 খ্রিস্টাব্দ, দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের ছোট শহর দেওয়ানহল্লি। একজন সেনাপতির ঘরে জন্ম নেয় এক শিশু। তার নাম রাখা হয় ফাতেহ আলী। এই শিশুই একদিন ইতিহাসে পরিচিত হবে টিপু সুলতান নামে। তার পিতা হায়দার আলী একজন সাধারণ ঘোড়াসমার থেকে উঠে আসা অসাধারণ সামরিক প্রতিভা। তার মাতা ফাখর-উন-নিসা ধর্মপরায়ণ, দৃঢ়চেতা এক নারী, যিনি ছেলের মনে শৈশব থেকেই ন্যায়, সাহস আর আত্মসম্মানের বীজ বুনে দেন। টিপুর জন্মের সময় কেউ জানত না এই শিশু একদিন ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে। টিপুর শৈশব ছিল অন্য রাজপুত্রদের মতো নয়। তিনি বড় হননি বিলাসে, বড় হয়েছেন শিবিরে, ঘোড়ার পিঠে, তলোয়ারের ছায়ায়। হায়দার আলী বিশ্বাস করতেন রাজত্ব রক্তে নয়, যোগ্যতায় আসে। তাই ছোট বয়স থেকেই টিপু শেখেন আরবি ও ফার্সি ভাষা, ইসলামী দর্শন, সামরিক কৌশল, অশ্বচালনা, তলোয়ার ও বন্দুক চালনা। মাত্র 12 বছর বয়সেই টিপু যুদ্ধক্ষেত্রে পিতার পাশে দাঁড়ান, আর সেখানেই প্রথমবার শত্রু বুঝে ফেলে এই ছেলের চোখে ভয় নেই। হায়দার আলী ছিলেন একজন স্বশিক্ষিত যোদ্ধা। মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে তিনি ধীরে ধীরে মহীশূরের প্রকৃত ক্ষমতা নিজের হাতে আনেন। 1761 সালে হায়দার আলী কার্যত মহীশূরের শাসক হন। এ সময় থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে পা জমাতে শুরু করে। ফরাসি, মারাঠা, নিজাম সবাই খেলছে নিজেদের খেলা। এই জটিল রাজনীতির মাঝেই টিপু বড় হয়ে উঠছিল। পিতার প্রতিটি যুদ্ধ, প্রতিটি কূটনীতি টিপু গভীর মনোযোগে দেখতেন। তিনি বুঝে গিয়েছিলেন ইংরেজরা শুধু বন্দুক নিয়ে আসে না, তারা বিশ্বাসঘাতকতা নিয়েও আসে। 1767 সাল, প্রথম অ্যাংলো-মহীশূর যুদ্ধ। টিপু তখন কিশোর, কিন্তু যুদ্ধে তার সাহস অভিজ্ঞ সেনানায়ককেও অবাক করে দেয়। এক অভিযানে তিনি ব্রিটিশ কর্নেল বেইলির বাহিনীকে প্রায় ধ্বংস করে দেন। এই যুদ্ধের পরই ব্রিটিশ রিপোর্টে প্রথমবার লেখা হয়, হায়দার's son টিপু ইজ ডেঞ্জারাসলি কেপেবল। ইংরেজরা বুঝে যায় এই ছেলেকে হালকাভাবে নিলে ভয়াবহ মূল্য দিতে হবে। 1782 সাল, যুদ্ধ চলাকালীন হায়দার আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুশয্যায় তিনি ছেলেকে ডেকে বলেন, ইংরেজদের বিশ্বাস করো না, তারা হাঁস মুখে ছুরি মারতে জানে। হায়দার আলীর মৃত্যু হয়। মাত্র 32 বছর বয়সে টিপু সুলতান মহীশূরের সিংহাসনে বসেন। সিংহাসনে বসেই তিনি ঘোষণা করেন, মহীশূর কখনো ইংরেজদের দাস হবে না। 1782 সাল, হায়দার আলীর মৃত্যুর পর মহীশূরের সিংহাসনে বসেন টিপু সুলতান। তিনি শুধু রাজা হিসেবে নয়, নিজেকে ঘোষণা করেন খোদাদত্ত শাসক নয়, জনগণের রক্ষক। সিংহাসনে বসেই তিনি বদলে দেন অনেক কিছু। দুর্নীতিগ্রস্ত দরবার ভেঙে দেন, সেনাবাহিনীতে শৃঙ্খলা ফেরান, কর ব্যবস্থায় সংস্কার আনেন, কৃষকদের জমির অধিকার নিশ্চিত করেন। তার রাজত্বের প্রতিটি কোণে একটি প্রতীক দেখা যেত, বাঘ। কারণ টিপু নিজেকে মনে করতেন মহীশূরের বাঘ। ইতিহাস অনেক সময় টিপু সুলতানকে শুধু একজন যুদ্ধবাজ হিসেবে তুলে ধরে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তিনি ছিলেন একজন আধুনিক রাষ্ট্রনায়ক। টিপু চালু করেন রাষ্ট্রীয় ব্যাংক ব্যবস্থা, সরকারি গুদাম, নতুন মুদ্রা, উন্নত সেচ ব্যবস্থা,
রেশম ও মশলা রপ্তানি। তিনি ইউরোপীয় ধাঁচে কারখানা স্থাপন করেন। ফ্রান্স থেকে প্রযুক্তিবিদ এনে অস্ত্র ও কাপড় উৎপাদন শুরু করেন। এই সময়েই মহীশূর হয়ে ওঠে দক্ষিণ ভারতের সবচেয়ে সংগঠিত রাজ্য। এটাই ইংরেজদের ভয় পাইয়ে দেয়। বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো লোহার খোলযুক্ত যুদ্ধ রকেট ব্যবহার করা হয় মহীশূরে। এই রকেটগুলো ব্রিটিশ সৈন্যদের জন্য ছিল দুঃস্বপ্ন। রকেট আকাশে উঠে হঠাৎ দিক বদলাত, ভূমিতে পড়েই বিস্ফোরণ ঘটাত। ইংরেজ সেনারা লেখে, উই হ্যাড নেভার সিন ওয়েপন্স লাইক দিস বিফোর। এই প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে পরে ব্রিটিশরা এটাকে নকল করে কংগ্রেভ রকেট তৈরি করে। অর্থাৎ ইউরোপ শিখেছিল টিপু সুলতানের কাছ থেকেই। টিপু জানতেন ইংরেজদের একা হারানো কঠিন, তাই তিনি হাত বাড়ান ফ্রান্সের দিকে। ফরাসি বিপ্লব তখন ইউরোপ কাঁপাচ্ছে। টিপু ফরাসিদের সঙ্গে রাজনৈতিক ও সামরিক চুক্তি করেন। এমনকি নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গেও চিঠি চালাচালি হয়। টিপু লিখেছিলেন, দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। এই জোট ইংরেজদের আতঙ্কিত করে তোলে, কারণ তারা বুঝে যায় যদি মহীশূর ফরাসি সহায়তা পায় তবে দক্ষিণ ভারত তাদের হাতছাড়া হয়ে যাবে। 1780 থেকে 84 সাল, দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ। এই যুদ্ধে টিপু সুলতান দেখান অসাধারণ সামরিক কৌশল। তিনি পরাজিত করেন ব্রিটিশ জেনারেল হেক্টর মুনরোকে। এক পর্যায়ে ব্রিটিশ গভর্নর জেনারেল আত্মসমর্পণ করতে বাধ্য হন। 1784 সালে ম্যাঙ্গালোর চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি ছিল ব্রিটিশ ইতিহাসে দ্য মোস্ট হিউমিলিয়েটিং ট্রিটি। টিপু জয়ী হন, কিন্তু ইংরেজরা হাল ছাড়েনি। 1790 সাল, ইংরেজরা নতুন কৌশল নেয়। তারা সরাসরি যুদ্ধের বদলে মিত্রতা ভাঙার রাজনীতি শুরু করে। মারাঠা ও হায়দ্রাবাদের নিজাম টিপুর বিরুদ্ধে দাঁড়ায়। এখান থেকেই বিশ্বাসঘাতকতার বিষ মহীশূরের ভেতরে ঢুকে পড়ে। দরবারের কিছু মানুষ গোপনে ইংরেজদের সঙ্গে যোগাযোগ শুরু করে। টিপু টের পান, কিন্তু তখন সময় খুব কম। 1792 সাল, ব্রিটিশ বাহিনী শ্রীরঙ্গপত্তন ঘিরে ফেলে। মহীশূরের হৃদয় অবরুদ্ধ হয়ে পড়ে। শহরে খাদ্যের অভাব, সৈন্য ক্লান্ত, চারপাশে শত্রু। শেষ পর্যন্ত টিপু বাধ্য হন চুক্তিতে স্বাক্ষর করতে। এই চুক্তির শর্ত রাজ্যের অর্ধেক হারানো, বিপুল ক্ষতিপূরণ, 2 সন্তানকে জিম্মি দেওয়া। এই মুহূর্তে একজন পিতার হৃদয় ভেঙে যায়। কিন্তু একজন যোদ্ধা চুপচাপ প্রতিজ্ঞা করেন, আমি ফিরে আসব। যুদ্ধ সবসময় সম্মুখ সমরে হারা যায় না। অনেক সময় হারতে হয় নিজের ঘরের ভেতর থেকেই। মহীশূরের দরবারে তখন এক নাম নীরবে ছড়িয়ে পড়ছিল, মীর সাদিক। তিনি ছিলেন টিপু সুলতানের এক উচ্চপদস্থ দরবারি। বাহ্যিকভাবে বিশ্বস্ত, কিন্তু অন্তরে ভয়ে ও লোভে ভরা। ইংরেজরা বুঝে গিয়েছিল শ্রীরঙ্গপত্তন জয় করতে হলে দেওয়াল ভাঙা নয়, মানুষ ভাঙতে হবে। মীর সাদিকের সঙ্গে গোপন চুক্তি হয়। চুক্তির মূল্য ক্ষমতা, নিরাপত্তা আর লজ্জাজনক বিশ্বাসঘাতকতা। 1799 সাল, টিপু সুলতান জানতেন এটাই শেষ লড়াই। তিনি সেনাদের ডেকে বলেন, আজ আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আত্মসম্মানে কম নই। শ্রীরঙ্গপত্তনের দেওয়ালে নিজে দাঁড়িয়ে তিনি সৈন্যদের উৎসাহ দেন। রাতের অন্ধকারে মসজিদে নামাজ পড়ে তিনি প্রার্থনা করেন। তার চোখে ভয় নেই, আছে শুধু দৃঢ় সংকল্প। 4 মে 1799, ভোরের আলো ফোটার আগেই ব্রিটিশ কামান গর্জে ওঠে। শ্রীরঙ্গপত্তনের দেয়াল কেঁপে ওঠে। ভেতর থেকে টিপু সুলতান পাল্টা আক্রমণ চালান। রকেট আকাশে ছুটে যায়, ব্রিটিশ শিবিরে আগুন ধরে যায়। কিন্তু তখনই ঘটনা মোড় নেয়। মীর সাদিক ইচ্ছাকৃতভাবে দুর্গের একটি দরজা খোলা রাখে। ইংরেজ সৈন্যরা ভেতরে ঢুকে পড়ে।
ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার মুহূর্তটি ঠিক তখনই ঘটে। টিপু সুলতান পিছু হটেননি। তিনি লড়েছেন একজন সাধারণ সৈনিকের মতো, এক হাতে তলোয়ার, অন্য হাতে ঢাল। গুলি লাগে, রক্ত ঝরে, তবুও তিনি দাঁড়িয়েছিলেন। শেষ মুহূর্তে এক ব্রিটিশ অফিসার বলেন, সারেন্ডার সুলতান, ইউ উইল লিভ। টিপু সুলতান জবাব দেন, বেটার টু ডাই লাইক আ টাইগার দেন লিভ লাইক আ ডগ। 1799 সালের 4 মে শ্রীরঙ্গপত্তনের মাটিতে শহীদ হন টিপু সুলতান। মহীশূরের বাঘ নীরব হয়ে যায়। যুদ্ধ থেমে যায়। ইংরেজ সৈন্যরা তার দেহ খুঁজে পায় অগণিত মৃতের মাঝে। তার মুখে তখনও অদ্ভুত এক শান্তি। ব্রিটিশ জেনারেল নীরবে বলেন, ইন্ডিয়া হ্যাজ লস্ট ইটস ব্রেভেস্ট কিং। শ্রীরঙ্গপত্তন পতন হয়, মহীশূর ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায়। কিন্তু ইতিহাস জানে এই জয় ছিল মূল্যবান, কিন্তু সম্মানজনক নয়। শ্রীরঙ্গপত্তনের পতনের পর ব্রিটিশ বাহিনী জয় উদযাপন করেনি, তারা করেছে লুট। টিপু সুলতানের প্রাসাদ ভেঙে সোনা, রত্ন, অস্ত্র, নথিপত্র ইংল্যান্ডে পাঠানো হয়। তার বিখ্যাত বাঘের প্রতীক, তলোয়ার, সিংহাসন সবই চলে যায় লন্ডনের জাদুঘরে। ইংরেজ ইতিহাসে এই অধ্যায়কে বলা হয় ভিক্টরি, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল একটি সভ্যতার ওপর হামলা। টিপু সুলতানের মৃত্যুর পর তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার স্ত্রী ও সন্তানদের গৃহবন্দী করা হয়। কিছু সন্তানকে ইংরেজদের নজরদারিতে কলকাতা ও ভেলোরে পাঠানো হয়। মহীশূরের সিংহাসনে বসানো হয় একজন কাগজে রাজা, ইংরেজদের অনুগত। টিপুর বংশধরেরা ক্ষমতা হারালেও মাথা নত করেননি। টিপু সুলতানকে নিয়ে ইংরেজরা শুধু যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেছে কলম দিয়েও। তাকে উপস্থাপন করা হয় নিষ্ঠুর, ধর্মান্ধ, স্বৈরাচারী। কেন? কারণ একটি, তিনি কখনো ইংরেজদের কাছে মাথা নত করেননি। কিন্তু ভারতীয়, ফরাসি, এমনকি অনেক ব্রিটিশ ইতিহাসবিদও স্বীকার করেছেন টিপু ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা এক শাসক। টিপু সুলতান যদি শুধু যোদ্ধা হতেন, ইতিহাস তাকে ভুলে যেত। কিন্তু তিনি ছিলেন বিজ্ঞানমনস্ক, শিল্পবান্ধব, ধর্মীয় সহনশীল, আধুনিক প্রশাসনের পথিকৃৎ। তিনি বলতেন, রাষ্ট্র শক্তিশালী হয় জ্ঞানে, শুধু অস্ত্রে নয়। তার রকেট প্রযুক্তি, রাষ্ট্রীয় শিল্পনীতি, কৃষি সংস্কার আজও গবেষণার বিষয়। 1799 সালে একজন মানুষ মারা গিয়েছিল, কিন্তু একটি আদর্শ জন্ম নিয়েছিল। 1857 সালের বিদ্রোহে ভারতীয় যোদ্ধারা টিপু সুলতানের কথা স্মরণ করেছিল। আজও তিনি অনুপ্রেরণা, প্রতিরোধের, আত্মসম্মানের, স্বাধীনতার। ইতিহাস অনেক রাজাকে দেখেছে, অনেক বিজয়ীকে দেখেছে, কিন্তু খুব কম মানুষই মৃত্যুর পরও শত্রুর ঘুম কেড়ে নেয়। টিপু সুলতান ছিলেন তেমনই একজন। তিনি জানতেন তিনি হারতে পারেন, কিন্তু দাস হতে পারেন না। আর তাই ইতিহাস আজও বলে, দ্য টাইগার অফ মাইসর ইজ ডেড, বাট হিজ রোর স্টিল echoes.